ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন আধার রাতের অতিথি। আমি, নিতাই আর সত্য তিনজনই ছিল এক সহপাঠী। ইহলোকে এখন বিদ্যমান আছি কেবলমাত্র আমি। 40 বছর আগেকার কথা। স্থির হলো সত্যদের বাগানে মাছ ধরতে যাব। তাদের বাগান ছিল মর্টিন কোম্পানির শিয়াখালা লাইনের একটি গ্রামে। এতদিন পরে গ্রামের নামটি আর স্মরণ হচ্ছে না। সত্য বললে সকাল 8টার মধ্যেই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে। আমি বললুম, অত সকালে আমাদের ভাতের হাঁড়ি নামে না, মাছ ধরতে গিয়ে সারাদিন উপোস করতে হবে নাকি? সত্য বললে, মাভেই বাগানের কাছেই আমার এক বন্ধুর বাড়ি, সেইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আজই বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি। ভোজন সমস্যার সমাধান হয়ে গেল। নির্দিষ্ট দিনে 3 বন্ধুতে যাত্রা করলুম এবং যথাস্থানে গিয়ে হাজির হলুম প্রায় দুপুরবেলায়। দিব্যি বাগানখানি, আকারে মাঝারি, কানায় কানায় ভরা একটি পুকুর। পাড়ের ওপরে তার চারিদিকে আম, কাঁঠাল, তাল, নারিকেল আর ফুল গাছের ভিড়। পশ্চিম দিকে একখানি ছোটখাটো বাংলো। কিন্তু আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল আর একটি দৃশ্য। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালে দেখা যায় খালি ধু 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 মাঠ। সেই অনাহৃত তেপান্তরের উপর দিয়ে দূরে, বহু দূরে অগ্রসর হয়ে দৃষ্টি যেখানে গিয়ে থামে, সেখানে প্রান্তর ও আকাশের সীমারেখায় বিরাজ করছে সুদীর্ঘ নীল অরণ্যের প্রাচীর। সেদিনকার মেঘলা আকাশ জল ছাড়া দিচ্ছে না বটে, কিন্তু জল ভারে করেছে যেন থমথম থমথম। উত্তর দিকে কয়লা কালো মেঘের পৃষ্ঠপটের উপরে আঁকা একটা বাঁশ ঝাড়ের কাঁচা সবুজ অংশ দেখাচ্ছে কি চমৎকার। মাঠের বুকও শ্যাম সুন্দর করে রেখেছে কড়াইশুটির ক্ষেতের পর ক্ষেত। এই সব দেখে জুড়িয়ে গেল আমার ধুলো ধোঁয়া ক্লান্ত শহুরে চোখ। সত্তর বন্ধু এসে বললেন, চলুন, আহার প্রস্তুত, খেয়ে দিয়ে মাছ ধরতে বসবেন। উত্তরপ্রদেশে অগ্নিদেবতা তখন জাগি জাগি করছে, কাজেই খুব সঙ্গত বলেই মনে হলো সত্তর বন্ধুর প্রস্তাবটা। পূর্ণ উদরে পরিতৃপ্তি আনন্দ নিয়ে পান চিবোতে চিবোতে মাছ ধরতে বসে গেলুম। সত্য শুধলে, হ্যাঁ প্রসাদ, তোমার মাছ ধরার অভ্যাস আছে তো? আমি বললুম, অভ্যাস কাকে বলে জানি না, তবে মাঝে মাঝে মাছ ধরেছি বই কি। তাই নাকি? ছেলেবেলায় যখন রাওয়ালপিন্ডিতে থাকতুম তখন প্রায়ই ছিপ হাতে করে লইয়ে নদীর ধারে গিয়ে বসতুম। বার কয়েক সাপের মতো দেখতে একরকমের মাছ ধরেছি, কিন্তু ধরাই সার। সে মাছ আমাদের ভোগে লাগতো না। তারপর বাংলায় ফিরে এসে কখনো কখনো এ বাগানে ও বাগানে ধরেছি চুনো মাছ। গঙ্গাতেও হাত সুতো ফেলে ডাঙা এনে তুলেছি আর ট্যাংরা মাছ, যা বাড়িতে আনলে মা আমাকে স্নান করতে বলতেন। তাদের মতে আর ট্যাংরা হচ্ছে মাছেদের ম্যাথর। নিতাই বললে, বোঝা গেছে বোঝা গেছে, তুমি হচ্ছ একজন ওস্তাদ মৎস্য শিকারী। আমি একটুও বিচলিত না হয়ে বললুম, ঠাট্টা করছো? করো, কিন্তু শহর থেকে দূরে কোথাও মাছ ধরতে এলে আমি মাছ ধরাটাই বড় বলে মনে করি না। তাহলে তুমি বলতে চাও মাছ ধরতে বসে মাছ না ধরাই হচ্ছে বড় বাহাদুরি? তাও না, আমার কাছে মাছ ধরতে আসাটা হচ্ছে একটা ওজর মাত্র। ওই ওজরে শহর ভুলে আমি প্রকৃতির বুকের ভেতরে পালিয়ে আসতে চাই। এই যে মাছের সামনে রয়েছে ফুল ফোটানো ঘাস জমির ফ্রেমে বাঁধানো আয়নার মতো ঢলে ঢলে সরোবর। দেখো এর কালো জলে কেমন ঝুরু ঝুরু বাতাসের তালে তালে নাচছে সবুজ তরুণ ছায়ানট আর আকাশের প্রতিচ্ছবি। মাথার উপরে চলছে উচ্ছ্বসিত মেঘোৎসবের শোভাযাত্রা। ওদিকে রয়েছে তেপান্তরের বিশাল প্রান্তর, ওর উপর দিয়ে কল্পনা তুরঙ্গের সাওয়ার করে ছুটে দেওয়া তোমাদের নয়ন মনকে। আর সত্য তাড়াতাড়ি আমাকে বাধা দিয়ে বলে উঠল, থামো থামো, তুমি মাসিক পত্রের কবি। পাঠকরা হয়তো ভদ্রতার খাতিরে তোমার কবিতা সহ্য করে, কিন্তু মাছ ধরতে এসে এরকম কাব্যি আমাদের ধাতস্থ হবে না। আমি বললুম, সত্য, যাতে তুই সোনার বেনে, কিন্তু কথা কইছিস ঠিক জেলের মতো। সত্য বললে, কইব না তো কি,
আজ যে আমাদের জেলেদের পেশাই অবলম্বন করতে এসেছি। আমি ক্রুদ্ধ স্বরে বললুম, বেশ, দেখা যাক কবি বড় কি জেলে বড়। রাগের মাথায় এই কথা বললুম বটে, কিন্তু মনে মনে আমি বেশ জানতুম যে মাছ ধরার আর্টে নিতাই আর সত্যের কাছে আমি নাবালক ছাড়া আর কিছুই নই। ওরা ধনীর সন্তান, ওদের নিজেদের বাগান আছে, ছেলে বয়স থেকেই ওরা নিয়মিত মাছ ধরার চর্চা করে এসছে। অবশ্য ডানকুনি স্টেশনের কাছে আমাদেরও একখানা ছোটোখাটো বাগান আছে এবং সেখানেও গুরুজনদের সঙ্গে আমি মাছ ধরতে গিয়েছি মাঝে মাঝে, এবং বড় বড় রুই কাতলাও ধরে এনেছি। তবে কি জানেন, ছিপের সাহায্যে নয়, মাছ ধরেছি জেলে ডেকে জাল ফেলে। প্রায় সন্ধ্যা পর্যন্ত মাছ ধরা চলল এবং সেদিন আমার মন রক্ষা করলেন বোধহয় কাব্যের অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং। সত্যের ছিপের টোপটাকে মাছরা সেই দিকে একেবারেই বয়কট করে বসল। নিতাইয়ের টোপ গিলেছিল একটি মাত্র মাছ এবং আকারে সে মাছটা বোধ করি অসামান্যই ছিল, কিন্তু শেষ পর্যন্ত মাছটা সম্ভবত আমার মুখ চেয়ে জল ছেড়ে ডাঙায় উঠতে রাজি ছিল না। নিতাই খানিকক্ষণ তাকে নিপুণ হস্তে হুইলের সুতো ছেড়ে আর সুতো গুটিয়ে খেলালে বটে যৎপরানাস্তি, কিন্তু ওই পর্যন্তই। তারপর মাছটা হঠাৎ সুতো ছিঁড়ে টেনে লম্বা দিলে আমার ছিপে পড়লো পরে পরে 5-5টা মাছ। তার মধ্যে সবচেয়ে বড় মাছটার ওজন বোধহয় 3 পোয়া এবং সবচেয়ে ছোটটির ওজন পোয়াখানেকের বেশি নয়। সত্য তাচ্ছিল্যের স্বরে বললে, মাঝে মাঝে হাত খুলে যায় আনারই দেরি। নিতাই মুখ ভার করে বললে, ওগুলো আবার মাছ নাকি? আমি হলে ওদের দৌড়েও আবার ছেড়ে দিতুম। আমি ছিপে সুতো গুটোতে গুটোতে বললুম, আপাতত ওসব বাজে কথা থো করে গা তোলা দেখি। এখনই আমাদের স্টেশনের দিকে পা চালাতে হবে। কলকাতায় যাওয়ার শেষ ট্রেন আসতে আর বোধহয় দেরি নেই। কিন্তু আমার মুখের কথা ফুরোতে না ফুরোতেই আচমকা জেগে উঠল একটা প্রবল ঝোড়ো হাওয়া এবং বিস্তীর্ণ এক ললককে বিদ্যুৎ ছুরিকা দিয়ে চোখে ধাঁ দিয়ে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চিরে ফেলে চারিদিক কাঁপিয়ে কর্ণভেদী গর্জন করে উঠল ভৈরব বজ্রের প্রচণ্ড কণ্ঠ। সঙ্গে সঙ্গে হুড়হুড় করে নেমে এলো প্রপাতের মতো বৃষ্টিধারা। কি বৃষ্টি! থই থই করছে ঘাট, মাঠ, বাট। কি ঝড়! তাল নারিকেল গাছগুলো দুমড়ে ভেঙে পড়ে কেঁদে কেঁদে উঠছে সচিৎকারে। আকাশ যেন অনন্ত কালিমার বিশাল কটাহ। ঘন ঘন বিদ্যুতের চমকানি ও বজ্রের ধমকানিতে স্তম্ভিত করে দিতে চায় চোখ আর কানকে। কলকাতায় ফেরবার কথা মন থেকে হয়ে গেছে বিলুপ্ত। সত্যের বন্ধু বেচারা সেই জলঝড়ে ভিজতে ভিজতে টিফিন ক্যারিয়ার করে আমাদের জন্য দিয়ে গেল নৈশ খোরাক। সত্য বললে, ডান হাতের কাজ তো চুকলো, এখন রাত কাটানো যায় কেমন করে? শোবো কোথায়? আমি বললুম, কেন? বাংলোয় তো 2খানা ঘর রয়েছে। সত্য বললে, বাগানে একবার চুরি হয়ে গিয়েছিল। বাবা সমস্ত আসবাবপত্র একখানা ঘরে পুড়ে দরজায় দুটো তালা লাগিয়ে রেখেছেন। অন্য ঘরখানা? ওখানে মেঝের উপরে পাতা আছে খালি কাঠের পাটাতন, আর আছে মস্ত বড় একটা কাঠের আলমারি। বিছানাপত্র কিছুই নেই। নিতাই বললে, কুছ পরোয়া নেই, ওই পাটাতনের উপরেই গড়িয়ে আজকের রাতটা কাটিয়ে দিতে পারবো। একটা রাত বই তো নয়। ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করবার সময় আবিষ্কার করা গেল একটা দরজার হুড়কো নেই। নিতাই বললে, হুড়কো না থাকে না থাক, এই দুর্যোগে চোর তো দূরের কথা, শেয়াল কুকুরও পথে বেরোবে না, সুতরাং কোনো ভয় নেই। আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। সত্য মুখের সামনে তুড়ি দিতে দিতে বলল, আমারও খালি খালি হাই উঠছে। ওদের ঘুম বড় সাধা, যেমন শোয়া অমনি নাক ডাকা। আমার উটকো জায়গায় ঘুম আসে না। বারংবার এপাশ ওপাশ করতে করতে শুনতে লাগলুম গাছপালা মাটির উপরে অশান্ত ধরপাত ধ্বনি এবং ঝড়ের উন্মত্ত হাহাকার, হুড়কোহানি। দরজার কপাট দুখানা ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে একবার খুলে যাচ্ছে ও একবার বন্ধ হয়ে যাচ্ছে সশব্দে। ঘরের ভেতরে অনেকখানি জায়গা জুড়ে ছুটে আসছে বৃষ্টির ছাড়। শীতে কনকন করছে সর্বাঙ্গ। বিপদের উপরে বিপদ। ঘর অন্ধকার। একটা কেরোসিনের ল্যাম্প আছে বটে, কিন্তু যতবার জ্বালি নিভে যায় বাতাসের দাপটে। শেষটা ত্যাগ করলুম ও চেষ্টা। প্রকৃতির শব্দময় তাণ্ডবের মধ্যে জেগে উঠল একটা নতুন ধ্বনি। খট 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 করে কে যেন চলাফেরা করছে বাংলোর বারান্দায়। এত রাতে ঝড় জলে এ আবার কে?
খটখটানি একবার থামলো, তারপর আবার আরম্ভ হলো। ধাক্কা মেরে জাগিয়ে তুললুম সত্য আর নিতাইকে। ধর্মর করে উঠে বসে তারা শুধলো, ব্যাপার কি ব্যাপার কি? বারান্দায় কি বেরিয়ে বেড়াচ্ছে। তারাও কান পেতে শুনলে। নিতাই আটকে উঠে বললে, বাঘ। সত্য বললে, ধ্যাত, এখানে বাঘ থাকতে পারে না। নিতাই বললে, খবরের কাগজে বেরিয়েছিল লিলুয়ার কাছে একটা চিটে বাঘ রেলে কাটা পড়েছে। বাঘ কি খটখট করে চলে? বাইরে গিয়ে দেখে এসো। ওটা গরু কি ছাগল? দুর্যোগে আশ্রয় নিয়েছে বাংলোর বারান্দায়। আমি বললুম, সত্য, তুমি বাইরে গিয়ে দেখে এসো। সত্য বাইরে যাওয়ার জন্য কোনো উৎসাহই প্রকাশ করলে না। বাইরে থেকে আবার আওয়াজ এলো, ঘক ঘক ঘক। নিতাই শিউরে উঠে বলল, ওটা আবার কি রে বাবা? গরু ছাগল কি ঘুক ঘুক করে ডাকে নাকি? তারপরেই আমরা সভয় দেখলুম দরজার সামনে এসে দাঁড়ালো অন্ধকারের ভেতরেই অন্ধকারের চেয়ে কালো একটা কিম্ভূত কিমাকার ছায়ামূর্তি। আবার সে বিশ্রী স্বরে ডাকলে, ঘক ঘক ঘক। নিতাই অস্ফুট কাঁদো কাঁদো গলায় বললে, ভাল্লুক। খুব জোরে ছুটে এলো ঝড়ের একটা বৃষ্টিমাখা ঠান্ডা নিঃশ্বাস। সঙ্গে সঙ্গে মূর্তিটা হুড়মুড় করে ছুটে এলো ঘরের ভেতরে। আত্মরক্ষার ধর্ম কি আশ্চর্য! আমাদের কারুকে কিছু বলে দিতে হলো না। বিদ্যুৎ বেগে তিনজনেই একসঙ্গে ছুটলুম প্রকাণ্ড আলমারিটার দিকে। সত্যের দেহ ছিল বটে মোটাসোটা এবং তার একখানা পা খোড়া, কিন্তু আমরা আগেই সে অদ্ভুত ক্ষিপ্রকার্তির সঙ্গে আলমারির মাথার উপরে চড়ে বসলুম। গোবর গণেশ নিতাইটা নিচে থেকে আকুল স্বরে আমারে বলল, আমাকে ভাল্লুকে খেলে আমি উপরে উঠতে পারছি না, আমাকে তোমরা তুলে নাও। সত্য আর আমি দুজনে মিলে টানা হ্যাচড়া করে তাকে আলমারির উপরে তুলে নিলুম কোনো রকমে। প্রায় ফুরিয়ে এসেছে আমার কথা। আলমারির টঙে বসে শীতে কাঁপতে কাঁপতে কাটিয়ে দিলুম গোটা রাতটা। ঘরের ভেতরে আর খটখট বা ঘোক ঘোক কোনো শব্দই শোনা গেল না। একবার ইচ্ছা হতে লাগলো দেশলাইয়ের কাঠি জেলে দেখবার চেষ্টা করি ঘরের ভিতরে এসেছে কি। নিতাই ফিসফিস করে বললে, খবরদার, ভাল্লুকটা তাহলে খেপে যেতে পারে। ঝড় থেমে এবং বৃষ্টি কমে এসেছে। রাত পোয়াতে দেরি নেই। ঘরের ভেতরে অন্ধকার এখনো পাতলা। নিচে আবছাওয়ার মতো দেখা যাচ্ছে এক কোণে শুয়ে রয়েছে কি একটা জীব। রাত পোয়ালে ফর্সা হলো, চোখ আর ঝাপসা নয়। জীবটাকে দেখলুম, একটা ধূসর রঙের ধূমস শুয়োর। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।